ওয়েলকাম স্টুডেন্টস, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান ক্লাস 12 সেমিস্টার 4-এর আজ তোমাদের কাছে আমি একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি একটা মডেল কোশ্চেন পেপারের সেট 1-এর অ্যান্সার দেব, যেটি নেওয়া হয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান বাই গিরিশ বিশ্বাস। এটি প্রান্তিক পাবলিকেশানের একটি বই এবং এর পেজ নাম্বার হচ্ছে 157। প্রথম আসছি পার্ট 1। পার্ট 1-এর 2 নম্বরের প্রশ্ন থাকে, তোমরা নিশ্চয়ই জানো, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কাকে বলে। এখানে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলতে যেটা বোঝায় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজকে কমপ্লিট করবে, যা গ্যারেন্টি দেয় যে অপারেটিং সিস্টেম, তাকেই বলা হয় রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। ওএসএ সিস্টেম কল বলতে কী বোঝায়? সিস্টেম কল হচ্ছে একটা ইন্টারফেস যা কী করে কোনো প্রোগ্রামকে অপারেটিং সিস্টেমের কার্নেল সার্ভিসের সঙ্গে যোগাযোগ করাতে সাহায্য করে। নেক্সট, পরের প্রশ্ন আসছি, এন্টিটি সেট বলতে কী বোঝায়? এন্টিটি সেট বলতে কি একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক এন্টিটির কালেকশানকেই এন্টিটি সেট বলা হয়। যদি একটি স্কুলে সকল ছাত্রছাত্রীদের নিয়ে একটা এন্টিটি সেট গঠন করা হয় তাহলে তাকে বলা হবে স্টুডেন্ট এন্টিটি সেট। ডেটা ডিকশনারি বলতে কী বোঝায়? ডেটা ডিকশনারি হচ্ছে একটা ফাইল। সেই ফাইলের মধ্যে কি থাকবে? মেটা ডেটা থাকতে পারে বা ডেটা সম্পর্কে অন্যান্য তথ্য থাকতে পারে, টেবিলের নাম, কলামের নাম, ডেটা টাইপ ইত্যাদি সংরক্ষণ করা যেতে পারে। টিউরিং টেস্ট কি? এটা এআই এর প্রশ্ন। টিউরিং টেস্ট হচ্ছে এখানে একজন ইন্ট্রোগেটর থাকবে, একজন মানুষ এবং একটি মেশিন থাকবে। এবার ইন্ট্রোগেটর মানুষকে এবং মেশিনকে দুজনকেই প্রশ্ন করবে এবং ইন্ট্রোগেটর যদি ভুল করে মনে করে যে মেশিনই মানুষের মতো উত্তর দিচ্ছে, মানে মানুষ মেশিনকে মানুষ বলে যদি ভুল করে, তাহলেই বলা হবে ওই মেশিনটা টিউরিং টেস্ট পাস করেছে। নেক্সট, এআই উইন্টার কি? এআই উইন্টার হচ্ছে এআই ইতিহাস, গবেষণার ইতিহাসে এমন একটা সময় দেখা গেছিল যেখানে মানুষের চাহিদার সঙ্গে কিন্তু মানুষ তার ফলাফল পাচ্ছিল না। তো সেই সময় কি হয়েছিল যে মানুষের এআই বিষয়ে আগ্রহ কমে গেছিল এবং ফান্ডের অভাব দেখা গেছিল এবং সেই সময়টাকেই এআই উইন্টার বলা হয়। নেক্সট, পার্ট 2, যেটা 3 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে প্রথম প্রশ্নটা অপারেটিং সিস্টেম থেকে আছে। ডেডলক বলতে কী বোঝায়? ডেডলকের অত্যাবশ্যক শর্তগুলি কী? ডেডলক হলো এমন একটা অবস্থা যেখানে দুই বা তার বেশি প্রসেস একে অপরের জন্য অপেক্ষা করবে কিন্তু কেউ এগোতে পারবে না, কারণ এরা সেই মুহূর্তে রিসোর্সকে অ্যালোকেট করে রাখে, এই জন্যই এগোতে পারে না। আর এর শর্তগুলো হচ্ছে 4টে: মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন এবং সার্কুলার ওয়েট। পরের প্রশ্ন আসছি, ভেরিয়েবল পার্টিশানিংয়ের ধারণাটি ব্যাখ্যা করো। ভেরিয়েবল পার্টিশানিং বলতে কি? যে এখানে ফিক্সড পার্টিশানিং করা হয় না, যে এটা মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমের একটা টেকনিক যেখানে মেমোরিকে আগে থেকে ফিক্সড পার্টিশানে ভাগ না করে কোনো প্রসেসের যতটুকু প্রয়োজন মেমোরি, ঠিক প্রসেসকে ততটুকুই মেমোরি অ্যালোকেট করা হবে। তাহলে এর অ্যাডভান্টেজ হচ্ছে এতে মেমোরি অপচয় বা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কম হবে। পরের প্রশ্ন, ফরেন কি ধারণাটি ব্যাখ্যা করো। যখন একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের রেফারেন্স হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে ফরেন কি বলে। উদাহরণ, স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার যদি রেজাল্ট টেবিল সম্পর্ক তৈরি করার জন্য ব্যবহৃত হয় তবে রেজাল্ট টেবিলের রোল নাম্বার একটি ফরেন কি। পরের প্রশ্ন, এর অথবা ছিল, ফরেন কির অথবা ছিল, টিকা লেখো। ডেটা ইন্ডিপেন্ডেন্স। ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে কী বোঝায়? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটাবেসের স্কিমা পরিবর্তন করেও অ্যাপ্লিকেশান, প্রোগ্রাম বা পরবর্তী স্তরের স্কিমা পরিবর্তন না করার ক্ষমতাকে ডেটা ইন্ডিপেন্ডেন্স বলে। এটি দুই প্রকার, একটা ফিজিক্যাল এবং একটা লজিক্যাল। নেক্সট আসছি, জব ডিসপ্লেসমেন্টে এআই এর দায়বদ্ধতা কোথায়? এআই এবং অটোমেশনের ফলে অনেক কায়িক শ্রম বা রুটিন মাফিক কাজ যেমন ডেটা এন্ট্রি, ম্যানুফ্যাকচারিং যন্ত্র দ্বারা সম্পন্ন হচ্ছে। এর ফলে বহু মানুষ কাজ হারাচ্ছে, তবে এআই নতুন ধরনের কাজের সুযোগও তৈরি করে দিচ্ছে। এর পরের প্রশ্ন ছিল, যেটা অথবা ছিল, রিইনফোর্সমেন্ট লার্নিং কি? তোমরা এখানে একটা কথা মনে রাখবে, রিইনফোর্সমেন্ট লার্নিং যখনই আসবে তখনই কিন্তু এনভায়রনমেন্ট এবং এজেন্ট, এই দুটো শব্দ তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এটি মেশিন লার্নিংয়ের একটি পদ্ধতি যেখানে একটি এজেন্ট পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে শিখতে পারে। সঠিক কাজের জন্য এটি পুরস্কার দেয় এবং ভুল কাজের জন্য শাস্তি বা পেনাল্টি পায়। নেক্সট, পার্ট 3, 5 নম্বরের প্রশ্ন। এখানে একটা এসজেএফ শিডিউলিংয়ের গড ওয়েটিং টাইম ও রেসপন্স টাইম নির্ণয় করতে বলা আছে, যেখানে বাস টাইমগুলো দেওয়া আছে। এবার যেহেতু এসজেএফ মানে শর্টেস্ট জব ফার্স্ট, কম সময় যেটা বাস টাইম যার কম সে প্রথম এক্সিকিউট করবে,
এই জন্য এসজেএফের শিডিউলিংয়ের যে সিকোয়েন্সটা সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে P4 আসবে, P4-এর পরে P5 আসবে, নেক্সট P3, P1 এবং P2, এবং তাদের ওয়েটিং টাইমটা এভাবে ক্যালকুলেট করা হয়েছে এবং অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করা হয়েছে, এবং রেসপন্স টাইমটাও সেমতো করে পাওয়া গেছে, যেখানে ওয়েটিং টাইম 11 মিলি সেকেন্ড এবং রেসপন্স টাইমও 11 মিলি সেকেন্ড, যেহেতু এটা নন প্রিএমটিভ। এবার এর অথবার কোশ্চেনটা ছিল পেজিংয়ের মৌলিক ধারণা লেখো এবং ভার্চুয়াল মেমোরি কিভাবে কাজ করে। তো পেজিংয়ের মৌলিক ধারণা, কতগুলো ধারণা এখানে দেওয়া হয়েছে, যেমন মেমোরিকে ভাগে ভাগ করা যায়, যে পেজিং পদ্ধতিকে মেমোরিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা লজিক্যাল মেমোরি আর একটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি। তো এরপরে আসছে যে একটা পেজের আকার লজিক্যাল মেমোরিতে যাকে আমরা পেজ বলছি, ফিজিক্যাল মেমোরিতে কিন্তু তাকে আমরা ফ্রেমস বলছি, এবং এখানে মনে রাখতে হবে যে লজিক্যাল মেমোরির একটা পেজের সাইজ একটি ফ্রেমের আকারে সবসময় সমান হবে। তারপর কি করে অ্যাড্রেস ট্রান্সলেশন। অ্যাড্রেস ট্রান্সলেশন মানে কি, সিপিইউ যখন কোনো অ্যাড্রেস জেনারেট করবে সেটা কিন্তু লজিক্যাল অ্যাড্রেস তৈরি করে, সেই লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেট করতে হয়, সেটা কিন্তু পেজিংয়ের একটা কাজ। তারপর পেজ টেবিলের ভূমিকা। তো এখানে কি আছে, একটি ম্যাপ বা সূচিপত্রের মতো কাজ করে পেজ টেবিল। পেজ টেবিল অপারেটিং সিস্টেমকে জানায় যে প্রসেসর কত নম্বর পেজ র্যামে কত নম্বর ফ্রেমে রাখা আছে। নেক্সট আসছি ভার্চুয়াল মেমোরি কিভাবে কাজ করে। তো ভার্চুয়াল মেমোরিকে আমরা পেজিং ব্যবহার করতে পারি। ভার্চুয়াল মেমোরির আইডিয়াটা হচ্ছে সেকেন্ডারি মেমোরিকে প্রাইমারি মেমোরির মতো ইউজ করা, সেটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি। তো ভার্চুয়াল মেমোরি কাজ করার জন্য অপারেটিং সিস্টেমে লজিক্যাল মেমোরিকে ছোটো ছোটো সমান ভাগে ভাগ করে, যাকে বলা হয় পেজ। এইভাবে ফিজিক্যাল মেমোরি বা র্যামকেও ছোটো ছোটো ভাগে ভাগ করা যায়, যাকে বলা হয় ফ্রেম। তারপর কি সেকেন্ডারি স্টোরেজের ব্যবহার। আমি একটু আগেই যে কথাটা বললাম, যে র্যামের জায়গায় যখন ফুরিয়ে যাবে তখন অপারেটিং সিস্টেম কী করবে, হার্ড ডিস্ক বা এসএসডিতে একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে, এটি কিন্তু র্যামের সম্প্রসারিত অংশ হিসাবে কাজ করে, সেটাকেই বলা হয় ভার্চুয়াল মেমোরি। নেক্সট ডিমান্ড পেজিং। ডিমান্ড পেজিং কাকে বলে, যে একটি বড় প্রোগ্রামের সবটুকু অংশ একসঙ্গে র্যামে রাখার প্রয়োজন হয় না। তাহলে প্রোগ্রাম চলার সময় প্রোগ্রামের যে অংশটুকু সিপিইউ ডিমান্ড করে ঠিক সেইটুকুই হার্ড ডিস্ক থেকে নিয়ে র্যামে নিয়ে আসা হয়, একে বলা হয় ডিমান্ড পেজিং। তারপর বলা হয়েছে অ্যাড্রেস ম্যাপিং। 4 নম্বরে বলা হয়েছে অ্যাড্রেস ম্যাপিং। সিপিইউ যখন কোনো ডেটা খোঁজে, সে একটা ভার্চুয়াল অ্যাড্রেস তৈরি করে, সিপিইউ সবসময় ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করবে, এবং অপারেটিং সিস্টেমের একটি অংশ যাকে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বলা হয়, এটি পেজ টেবিল ব্যবহার করে ওই ভার্চুয়াল অ্যাড্রেসকে র্যামের আসল ঠিকানায় অর্থাৎ ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তর করে দেবে। তারপরে যেটা 5 নম্বর পয়েন্ট দেওয়া হয়েছে, যে পেজ ফল্ট। যদি সিপিইউ এমন কোনো পেজ খোঁজে যা বর্তমানে র্যামে নেই, তখন তাকে পেজ ফল্ট বলা হবে। এমন অবস্থায় অপারেটিং সিস্টেম কী করবে, হার্ড ডিস্ক থেকে ওই প্রয়োজনীয় পেজটি খুঁজে বের করবে এবং র্যামের কোনো খালি ফ্রেমে বসিয়ে দেবে। নেক্সট পরের প্রশ্ন, একটি উদাহরণসহ কার্টেসিয়ান প্রোডাক্টের ধারণাটি ব্যাখ্যা করো এবং কার্ডিনালিটি বলতে কী বোঝো। কার্টেসিয়ান প্রোডাক্ট কী? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে দুটি রিলেশন বা টেবিলের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করলে প্রথম টেবিলের প্রতিটি রো সঙ্গে দ্বিতীয় টেবিলের প্রতিটি রো, প্রথম টেবিলের প্রতিটি রোয়ের সঙ্গে দ্বিতীয় টেবিলের প্রতিটি রোয়ের সমন্বয় বা কম্বিনেশন তৈরি হয়। এখানে উদাহরণটা দেখো, হলেই বুঝতে পারবে। ধরো টেবিল এতে 2টো রো আছে আর টেবিল বিতে 3টে রো আছে, তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট করলে মোট কিন্তু 6টা রো তৈরি হবে। তো এখানে টেবিল এতে ব্লু আর রেড, আর টেবিল বিতে পেন, পেন্সিল আর ইরেজার আছে। তাহলে এদের মধ্যে যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে প্রথম হবে কি ব্লু পেন, তারপর হবে ব্লু পেন্সিল, ব্লু ইরেজার, নেক্সট রেড পেন, রেড পেন্সিল, রেড ইরেজার। তো এটাই কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্টের একটা একদম ছোট করে একটা এক্সাম্পল দেওয়া। নেক্সট কার্ডিনালিটি কাকে বলে? কার্ডিনালিটি বলতে বোঝায় কোনো রিলেশন বা টেবিলে মোট যতগুলি ট্যাপেল বা রো থাকে সেই সংখ্যাকেই কার্ডিনালিটি বলে। এর একটা অথবা কোশ্চিন যেটা ছিল, হায়ারার্কিক্যাল ডেটা মডেল বলতে কী বোঝো, স্কিমা ও ইনস্ট্যান্টের মধ্যে পার্থক্য লেখো। হায়ারার্কিক্যাল ডেটা মডেল হচ্ছে, এটি ডেটাবেসের একটি প্রাচীন মডেল যেখানে ডেটাগুলি একটি গাছের উল্টানো কাঠামোর মতো, মানে ট্রি লাইক স্ট্রাকচার সাজানো থাকে। এখানে একটি রুট নোড থাকে এবং বাকি ডেটাগুলি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে থাকে, অর্থাৎ একটা রুট থাকবে, তার আন্ডারে চাইল্ড নোড থাকবে, তার আন্ডারে এভাবে চাইল্ড নোড থাকবে, সেটাকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল ডেটা মডেল।
নেক্সট, স্কিমা ও ইনস্ট্যান্টের মধ্যে পার্থক্য। স্কিমা বলতে কী বোঝায়, যে ডেটাবেসের ওভারঅল ডিজাইন। স্কিমা হচ্ছে ডেটাবেসের একটি সামগ্রিক ডিজাইন, আর ইনস্ট্যান্ট হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে ডেটাবেসের সঞ্চিত প্রকৃত তথ্য। আর স্কিমা কি করে, এটি সাধারণত বারবার পরিবর্তন করা হয় না। কিন্তু ইনস্ট্যান্ট কি, যে এটি প্রতিনিয়ত পরিবর্তন হয়, কারণ ডেটা যদি আমরা অ্যাড করি বা ডেটা ডিলিট করি, ডেটা যদি মডিফাই করি, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট পরিবর্তন হয়ে যাবে। আর স্কিমার উদাহরণ হচ্ছে টেবিলের নাম, কলামের নাম, ডেটা টাইপ, এইগুলো। আর ইনস্ট্যান্টের উদাহরণ হচ্ছে টেবিলের ভেতরে থাকা স্টুডেন্টদের নাম, রোল নাম্বার ইত্যাদি। নেক্সট হচ্ছে এসকিউএল কোয়ারি ও স্টুডেন্ট মার্কস। তো এখানে একটা এসকিউএল একটা টেবিল দেওয়া আছে, এবং এই টেবিলে দুটি টেবিল দেওয়া আছে, যেমন একটা স্টুডেন্ট টেবিল দেওয়া আছে এবং একটা মার্কস টেবিল দেওয়া আছে। স্টুডেন্ট এসআইডি, রোল নাম্বার, নেম, এজ, ফোন নাম্বার, আর মার্কসে এসআইডি, সাবজেক্ট, অবটেন্ট। তো এইখান থেকে যে কোয়ারিগুলো লিখতে হবে, সেগুলো প্রথম যে কোয়ারিটা ছিল, যেসব স্টুডেন্টের বয়স 15 থেকে 18-র মধ্যে, তাদের নাম ও রোল নাম্বারগুলি লেখো। এখানে কোয়ারিটা লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। তো এখানে লিখেছি তাদের নাম এবং রোল নাম্বার। তাহলে সিলেক্ট নেম, রোল নাম্বার, যেহেতু এখানে নাম এবং রোল নাম্বার চেয়েছে, তাই সিলেক্ট নেম, রোল নাম্বার ফ্রম স্টুডেন্ট হোয়ার এজ বিটুইন 15 অ্যান্ড 18। যদি পুরো রেকর্ডটাই দেখাতে চাইতো, তাহলে সিলেক্ট স্টার ফ্রম লিখতে হতো। নেক্সট, পরের যে কোয়ারিটা আছে, যেসব স্টুডেন্টের নামে ই বা স্মল ই বা ক্যাপিটাল ই লেটার রয়েছে, তাদের নাম রোল নাম্বারের অনুসারে দেখাও। এখানে কোয়ারিটা লিখে দিয়েছি। এবার যে কোনো একটা ই থাকলে সেখানে যদি পার্সেন্টেজ, পরে পার্সেন্টেজ দিতে হবে। আর এবারে প্রতিটি সাবজেক্টের অ্যাভারেজ মার্কসের তালিকা তৈরি করো। তাহলে সাবজেক্ট অ্যাভারেজ একটা ফাংশান ইউজ করেছি, অ্যাভারেজ অবটেন্ড এস অ্যাভারেজ মার্কস অ্যাজ অ্যাভারেজ মার্কস ফ্রম মার্কস গ্রুপ বাই সাবজেক্ট। তো অ্যাভারেজ মার্ক নামে একটা নতুন একটা ভার্চুয়াল কলাম তৈরি হবে, যেটাকে আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, ভিউ বলে যেটাকে, সেভাবে তৈরি হবে, এবং সেখানে অ্যাভারেজ মার্কসটা দেখতে পাবে। এর অথবা কোশ্চেনটা ছিল স্কিমা ডায়াগ্রাম এবং গ্রেস মার্ক কোয়ারি কি। তো স্কিমা ডায়াগ্রাম, উপরের টেবিল দুটির মধ্যে এসআইডি হলো কমন কলাম, আর স্টুডেন্ট টেবিলের এসআইডি প্রাইমারি কি এর সাথে মার্কস টেবিলের এসআইডি ফরেন কি যুক্ত হয়ে একটি সম্পর্ক তৈরি করবে। তো এটা হচ্ছে স্কিমা ডায়াগ্রামের এই ধারণাটাই ছিল, মানে এই উপরের টেবিলটা থেকেই বলা ছিল যে স্কিমা ডায়াগ্রামটা কী। তাহলে এসআইডি হচ্ছে দুটো টেবিলের মধ্যেই আছে, তাই এটাই হচ্ছে একটা কমন কলাম, যেখানে স্টুডেন্ট টেবিলের এসআইডি প্রাইমারি কি আর মার্কস টেবিলের এসআইডি হলো কিন্তু ফরেন কি। নেক্সট আসছি, বেঙ্গলি সাবজেক্টের প্রতিটি স্টুডেন্টের 10% মার্কস গ্রেস দেওয়ার কোয়ারি লেখো। তাহলে এখানে মার্কসে গ্রেস মার্কস, যেটা গ্রেস মার্কসের জন্য এসকিউএল কোয়ারি যেটা হেডিং লিখেছিলাম, সেই হেডিংটা এখানে দিয়েছে, তা আপডেট মার্কস। তাহলে মার্কসটাকে আমরা আপডেট করছি। সেট অবটেন্ড ইকাল টু অবটেন্ড প্লাস অবটেন্ড স্টার 0.10, এটা হচ্ছে 10%, এখানে আমরা বাড়িয়ে দিচ্ছি দিয়ে, এবং সেটা মার্কসের সঙ্গে যোগ করে দিচ্ছি। হোয়ার সাবজেক্ট ইকাল টু বেঙ্গলি, তাহলে বাংলায় যা মার্কস পেয়েছে তার সঙ্গে 10% মার্কস এভাবে বেড়ে যাবে। নেক্সট প্রশ্ন, এটা এআই থেকে প্রশ্ন, এনএলপি কি, শিক্ষায় এআই এর গুরুত্ব আলোচনা করো। এনএলপি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি শাখা, যার মাধ্যমে কম্পিউটার মানুষের স্বাভাবিক ভাষা যেমন বাংলা, ইংরেজি বুঝতে, বিশ্লেষণ করতে এবং পুনরায় তৈরি করতে পারে। গুগল ট্রান্সলেটার বা সিরি এর হচ্ছে উদাহরণ। আর শিক্ষায় এর গুরুত্ব কী, ব্যক্তিগত শিক্ষা, তারপর স্বয়ংক্রিয় মূল্যায়ন, 24/7 সহায়তা, বিশেষ সক্ষমতা বা সম্পন্ন শিশুদের জন্য, যারা দেখতে বা শুনতে পায় না, তাদের জন্য এআই ভিত্তিক টুলস পড়াশোনার কাজ সহজ করে দেয়। এর পরের যে কোশ্চেনটা ছিল, সেটার অথবা ছিল এএনএন এর ধারণাটি ব্যাখ্যা করো, ডিপ লার্নিং কী। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটা, এটি মানুষের মস্তিষ্কের গঠন ও কাজ করার পদ্ধতি অনুসরণ করে তৈরি একটি গাণিতিক মডেল। এতে 3টি লেয়ার থাকে, একটা ইনপুট লেয়ার, একটা হিডেন লেয়ার এবং একটা আউটপুট লেয়ার। আর ডিপ লার্নিং বলতে কী বোঝায়, ডিপ লার্নিং হলো মেশিন লার্নিংয়ের একটি উন্নত ভাগ, যা মূলত আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের অনেকগুলো স্তর নিয়ে কাজ করে। যখন নিউরাল নেটওয়ার্কের হিডেন লেয়ারের সংখ্যা অনেক বেশি হয়, তখন তাকে ডিপ লার্নিং বলা হয়। এটি ইমেজ রিকগনাইশন এবং ভয়েস কমান্ডের মতো জটিল কাজে ব্যবহার করা হয়।
তো তোমাদের এই সেটের সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। আজকের ক্লাস এই পর্যন্ত। এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।